অডিও কথনে সবাইকে স্বাগতম। আজ 13ই নভেম্বর প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। জন্মদিনে প্রিয় লেখকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আজকে আমি প্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্মরণে তার একটি উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো একজন মায়াবতী। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। শুরু করছি তাহলে। দরজার কড়া নড়ছে। মঞ্জুর লেপের ভেতর থেকে মাথা বের করে শব্দ শুনল, আবার লেপের ভেতর ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে 7টা 10। কোনো বুদ্ধিমান লোক পৌষ মাসে ভোর 7টা 10 লেপের ভেতর থেকে বেরোতে পারে না। মঞ্জুর নিজেকে একজন বুদ্ধিমান লোক বলে মনে করে। যে কড়া নাড়ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরো কয়েকবার কড়া নেড়ে চলে যাবে। পাঁঠা শ্রেণীর হলে যাবে না। বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক, ইচ্ছে হলে দরজা ভেঙে ফেলুক, হু কেয়ার্স। এখন লেপের ভেতর থেকে বের হওয়া যাবে না। মঞ্জুর গত রাতে 3টা পর্যন্ত জেগেছিল। ঘুমোতে গেছে 3টা 20-তে। ঘুম ভালো হয়নি, কারণ ঘুমোতে গেছে খিদে নিয়ে। রাত জাগলে খিদে পায়, শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। সেই ব্যবস্থা ঘরে থাকে, 2-3 রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল, পাউরুটি ছিল না। বিস্কিটের টিনে কিছু বিস্কিটের গুঁড়ো পাওয়া গেল। 1 চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে। নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। কতদিনকার বাসি কে জানে। পানি এবং চিনির কৌটোর শেষ 2 চামচ চিনি খেয়ে পেট ভরিয়ে ঘুমোতে গেছে। চোখ প্রায় ধরে এসেছে এমন সময় বাথরুম পেয়ে গেল। ভরপেট পানি খেয়ে ঘুমোতে যাবার এই হলো সমস্যা। বাথরুম পাচ্ছে, তবে সেই তাগিদ জোরালো নয়। উঠে যেতে ইচ্ছে করছে না। শীতের রাতে লেপের ভেতরে একবার ঢুকে পড়লে বেরুতে ইচ্ছে করে না। এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নিম্নমানের গাধা। গাধা সমাজেরও কলঙ্ক। মঞ্জুর লেপের ভেতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। এটি মঞ্জুরের অতি প্রিয় গালি। সে শিখেছে বিন্দুবাসিনী স্কুলের হেড স্যারের কাছে। ক্লাস চলাকালীন সময়ে মঞ্জুর কি কারণে জানি হেড স্যারের ঘরে ঢুকেছিল। তাকে দেখে স্যার হুঙ্কার দিলেন, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। ইংরেজি গালি বাচ্চা ছেলে বুঝতে পারবে কিনা তার হয়তো সন্দেহ হলো। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করলেন, ওহে বোকা গাধা, এখানে তোমার কোনো কর্ম নাই। মঞ্জুর হেড স্যারের ইংরেজি গালি সাধারণত মনে মনে দেয়, তবে এখন উঁচু গলায় দেয়া যেতে পারে। শোবার ঘর থেকে যাই বলা হোক না কেন, বাইরে তা কিছুই শোনা যায় না। সে হয়তো তার স্যারের মতো গালির বাংলা তর্জমাও করত, কিন্তু সে বুঝতে পারছে তাকে বিছানা ছাড়তেই হবে। তলপেটে চাপ পড়ছে, বাথরুমে না গেলেই নয়। কাল রাতে বাথরুম পেয়েছিল, সে বাথরুমে না গিয়েই ঘুমিয়ে পড়েছিল। যে 2 গ্লাস পানি ঘুমোবার আগে খেয়েছিল তার পুরোটাই এখন একটি কিডনিতে জমা হয়েছে। সাধারণ নিয়মে 2টি কিডনিতে জমা হবার কথা, সে সাধারণ নিয়মের বাইরে। তার একটি মাত্র কিডনি, ডান দিকের কিডনি 7 বছর আগে কেটে বাদ দেয়া হয়েছে। বাঁ দিকেরটাও সম্ভবত যাই যাই করছে। মাঝে মাঝে তীব্র ব্যথা হয়, চোখে অন্ধকার দেখার মতো ব্যথা। মিলিটারি ডাক্তার ব্রিগেডিয়ার এস মালেক গত মাসে হাসি হাসি মুখে বললেন, আউটলুক নট সো গুড। মিলিটারি ডাক্তাররা বোধহয় সাধারণ ডাক্তারদের চেয়ে বোকা হয়। বোকা না হলে এই জাতীয় কথা হাসি মুখে বলে কি করে? একজন হাসি মুখে কিছু বললে অন্যজনকেও হাসি মুখে জবাব দিতে হয়। মঞ্জুর হাসি মুখে বলল, আউটলুক নট সো গুড বলতে কি মিন করছেন? ডাক্তার সাহেবের হাসি আরো বিস্তৃত হলো। তিনি বললেন, কিডনি যেটা আছে মনে হচ্ছে সেটাও ফেলে দিতে হবে। সিমটমস ভালো না। মঞ্জুরের বুক শুকিয়ে সঙ্গে সঙ্গে পানির তৃষ্ণা পেয়ে গেল। তবু মুখে হাসি ধরে রাখলো। হাসাহাসি দিয়ে যে বাক্যবিন্যাস শুরু হয়েছে তাকে বন্ধ করার কোনো মানে হয় না। যেটা আছে সেটাও ফেলে দিতে হবে বলেন কি? হা হা হা। মিলিটারি ডাক্তার এই পর্যায়ে হকচকিয়ে গেলেন। সরু গলায় বললেন, হাসছেন কেন?
আপনার শরীর থেকে একটা প্রত্যঙ্গ ফেলে দিতে হচ্ছে, এর মধ্যে হাসির কি পেলেন? হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? মঞ্জুরের গা জ্বলে গেল। বেটা বলে কি? আমি হাসছি তোর সঙ্গে তাল দিয়ে, আর তুই বলছিস হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? এখনো কড়া নড়ছে। খুব কম হলেও ঝাড়া 20 মিনিট ধরে ধাক্কাধাক্কি চলছে। দুটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, ভিখিরি, যে ঠিক করেছে ভিক্ষার বউনি এই বাড়ি থেকেই শুরু করবে, কিছু না নিয়ে যাবেই না। দুই, তার শ্বশুর বাড়ির কেউ। মীরা হয়তো তার কোনো খালাতো, চাচাতো কিংবা মামাতো ভাইকে পাঠিয়েছে, বলে দিয়েছে দেখা না করে আসবি না। কাজ হচ্ছে সেইভাবেই। গাধাটা খুঁটি গেড়ে বসে গেছে। মঞ্জুর বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, এটা কেমন করে সম্ভব যে আমার শ্বশুর বাড়ির প্রতিটি লোক গাধা ধরনের? শুধু যে স্বভাবে গাধা তাই না, চেহারাতেও গাধা। জহির নামে মীরার এক খালাতো ভাই আছে, যার কান দুটি অস্বাভাবিক লম্বা, মুখও লম্বাটে। ওই বেটাই এসেছে নাকি? কে? জি আমি। আমিটা কে? স্যার আমি কুদ্দুস। কুদ্দুস মঞ্জুরের অফিসের পিয়ন। সাত সকালে সে এখানে কেন? মঞ্জুর কি তাকে আসতে বলেছিল? মনে পড়ল না। আজকাল কিছুই মনে থাকে না। কিডনির সঙ্গে কি স্মৃতিশক্তির কোনো সম্পর্ক আছে? মঞ্জুর দরজা খুলল। ব্যাপার কি কুদ্দুস? স্যার আমার ছোট বোনটা গত রাতে মারা গেছে। মঞ্জুর তাকিয়ে রইল। ভোরবেলা কেউ মৃত্যুর সংবাদ নিয়ে এলে তাকে কি বলতে হয়, সান্ত্বনার কথাগুলি কি, বলার নিয়মটাই বা কি? মঞ্জুর খুবই অস্বস্তি বোধ করতে লাগলো। কুদ্দুস ভিতরে আসো, ভেরি স্যাড নিউজ। কি যেন বলে? কটার সময় মারা গেছে? রাত 2:30টার সময় স্যার। মঞ্জুরের নিজের উপরেই রাগ লাগছে। কটার সময় মারা গেছে এই খবরে তার দরকার কি? 2:30টার সময় সে কি করছিল? বিস্কিটের গুঁড়া খাচ্ছিল বলে মনে হয়। কুদ্দুস মাথা নিচু করে বলল, কিছু টাকা দরকার ছিল স্যার, হাত একেবারেই খালি। মঞ্জুর স্বস্তি বোধ করল। সান্ত্বনা দেওয়ার চেয়ে টাকা দেওয়া অনেক সহজ। সান্ত্বনা দেওয়ার অসংখ্য পথ আছে, টাকা দেওয়ার একটাই পথ, মানিব্যাগ বের করে হাতে দিয়ে দেয়া। কত টাকা দরকার? স্যার আমি তো জানি না, লাশের খরচাপাতি আছে, দেশে নিয়ে গোর দেওয়ার ইচ্ছা ছিল, সেটা পারবো না, সবই কপাল স্যার। 1000 খানিক দিলে হয়? দেন স্যার। আসো ভিতরে এসে বসো। নাম কি ছিল তোমার বোনের? সাবিহা। ও আচ্ছা সাবিহা। মঞ্জুর আবার নিজের উপর বিরক্ত হলো। নাম কি প্রশ্নটা সে শুধু শুধু কেন করলো? নাম দিয়ে তার দরকারটা কি? মূল কথা হচ্ছে বেচারি মারা গেছে। নাম তার সাবিহা হলেও যা, ময়ূরাক্ষী হলেও তা। অবশ্য ময়ূরাক্ষী নাম হলে এক পলকের জন্য হলেও মনে হতো, আহা, এত সুন্দর নামের একটা মেয়ে মারা গেল। তুমি এই চেয়ারটা বসো কুদ্দুস। জীবন মৃত্যু হচ্ছে তোমার কি যেন বলে? উইল অফ গড। মানে আচ্ছা দেখি টাকাটা নিয়ে আসি। মানি ব্যাগে আছে মাত্র 180 টাকা। টেবিলের ডান দিকের ড্রয়ারে আছে 90 টাকা। এ তো দেখি বিরাট বেকায়দা হয়ে গেল। বাড়িওয়ালার কাছে চাইলে কি পাওয়া যাবে? সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাকে এই মাসের ভাড়াই দেয়া হয়নি। মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দেওয়ার কথা। আজ 12 তারিখ। কুদ্দুস। জি স্যার। মানে একটা সমস্যা হয়ে গেল। ঘরে এত টাকা নেই, এখানে অল্প কিছু আছে। সরি, আমি ভেবেছিলাম। কুদ্দুস তুমি চাটা কিছু খেয়েছো? জি না স্যার। বসো, চা খেয়ে যাও। শুধু চা? একা থাকি, ঘরে নাস্তার কোনো ব্যবস্থা নেই। রেস্টুরেন্টে নাস্তা খাই। বরং তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে চা নাস্তা খাও। লাগবে না স্যার, আমি যাই। মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করো। জীবন মৃত্যু এর উপর আমাদের কোনো নেই, মানে গডস উইল। আমি স্যার যাই, দেরি হয়ে গেছে। আচ্ছা যাও। কুদ্দুস চলে যাবার পর মঞ্জুর চায়ের পানি চড়ালো। পানি না চড়ালেও হতো। চিনি শেষ হয়ে গেছে। চিনির কৌটা যা অবশিষ্ট ছিল তা কাল রাতে সে খেয়ে নিয়েছে। আর কোনো কৌটা চিনি আছে কি? সেদিন খুঁজতে খুঁজতে হঠাৎ একটা কৌটো বের হলো, যার গায়ে লেখা ইমার্জেন্সি চা পাতা। মীরার কাণ্ড। সে চায়ের কৌটার বাইরেও একটা ইমার্জেন্সি কৌটা রেখেছে। এই কৌটায় সে নিশ্চয়ই কখনো হাত দেয় না। সেরকম ইমার্জেন্সি চিনি লেখা কোনো কৌটা আছে কি?
চিনির কৌটা পাওয়া গেল না, তবে একটা কৌটা পাওয়া গেল যার গায়ে লেখা আছে সমুদ্র। কৌটোর গায়ে সমুদ্র লেখার মানে কি? মঞ্জুর রাতে খিদে নিয়ে ঘুমিয়েছিল, সেই খিদে জানান দিচ্ছে। আরেক চামচ বিস্কিটের গুঁড়া কি খেয়ে নেবে? কুদ্দুসকে টাকা দিতে না পারার অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। কিছু সান্ত্বনার কথা তো তাকে অবশ্যই বলা উচিত ছিল। এইসব পরিস্থিতিতে কি বলতে হয় বা বলতে হয় না তার উপর বইটই থাকা উচিত ছিল। বিদেশে নিশ্চয়ই আছে। মৃত্যু শোকে কাতর মানুষকে সান্ত্বনা দেবার ১০১টি উপায়। আধুনিক মানুষদের জন্য এ জাতীয় বই খুবই প্রয়োজন। অপ্রয়োজনীয় বইয়ে বাজার ভর্তি, প্রয়োজনীয় বই খুঁজলে পাওয়া যায় না। কথা বলার আর্টের উপরও একটা বই থাকা দরকার। কেউ কেউ এত সুন্দর করে কথা বলে, কেউ কথাই বলতে পারে না। যখন মজার কোনো গল্প বলে তখন ইচ্ছে করে একটা চড় বসিয়ে দিতে। বর্তমানে সময়টা হলো কথা নির্ভর, অথচ সেই কথাই লোকজন গুছিয়ে বলতে পারছে না। কথা বলার উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা কোর্স থাকলে ভালো হতো। ইনস্ট্রাক্টরদের কোনো ডিগ্রি থাকতে হবে না, তবে কথা বলার ব্যাপারে তাদের হতে হবে একজন এক্সপার্ট, যেমন মীরা। মঞ্জুরের ধারণা মীরার মতো গুছিয়ে এবং সুন্দর করে কোনো মেয়ে কথা বলতে পারে না। প্রথম দিনে খানিকক্ষণ কথা বলার পর মীরা বলল, আপনার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দিয়ে আমার নাম, এটা কি আপনি লক্ষ্য করেছেন? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, এখন লক্ষ্য করলাম, আগে করিনি। মীরা হাসতে হাসতে বলল, নামের এই মিল কি প্রকাশ করে বলতে পারেন? জি না। চিন্তা করে দেখুন তো বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে টেলিফোন করে জানাবেন, বের করতে না পারেন তাহলে টেলিফোন করবেন না। মঞ্জু তৃতীয় দিনে টেলিফোন করলো। সে কে তার নাম কিছুতেই বলতে হলো না। হ্যালো বলতে মীরা বলল, ও আপনি? রহস্য উদ্ধার করে ফেলেছেন, জানতাম আপনি পারবেন। মঞ্জুর কাচুমাচু গলায় বলল, জি না, পারিনি। পারেননি তাহলে টেলিফোন করলেন যে? আপনার কাছ থেকে জানার জন্যে। আচ্ছা, আপনাকে আরো ৭ দিন সময় দিচ্ছি। ৭ দিন পরেও যদি না পারেন তাহলে বলে দেব। রাখি, কেমন? মঞ্জুর অনেক কিছু ভাবল। নামের মিল কি বোঝাচ্ছে? ৪ অক্ষরের ২টি মিলে যাচ্ছে, প্রথমটি এবং শেষটি। তাতে কি হয়? আদৌ কি কিছু হয়? ৭ দিন পর মীরার সঙ্গে আবার কথা হলো। সে হাসতে হাসতে বলল, এখনো পারেননি? এত সহজ আর আপনি পারছেন না? আমার বুদ্ধিশুদ্ধি নিম্ন পর্যায়ের। আমার মেজমামার ধারণা আমি গাধা মানব। তাই তো দেখছি। মিলটা কি দয়া করে যদি বলেন? মীরা হাসতে হাসতে বলল, ঠিক করে বলুন তো, আপনার আগ্রহ কি মিল জানার জন্যে না আমার সঙ্গে কথা বলার জন্যে? মঞ্জুর গুছিয়ে কথা বলতে পারলেও তৎক্ষণাৎ তার মাথায় কোনো জবাব এলো না। মীরা বলল, হ্যালো, কথা বলছেন না কেন? আপনি এম্বারাসড বোধ করছেন? জি না। মনে হচ্ছে আপনি এম্বারাসড। সরি, আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। রাখি, কেমন? পরে আপনার সঙ্গে কথা হবে। মঞ্জুর দুধ চিনিবিহীন চা নিয়ে বিছানায় বসল। আশ্চর্য, টেলিফোনে কু কু পিড়িং জাতীয় শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? মঞ্জুর অবাক হয়ে তাকালো। গত ২ মাস ধরে টেলিফোন ডেড। বিলের টাকা জমা না দেয়ায় লাইন সম্ভবত কেটে দিয়েছে। টেলিফোন অফিসে একবার যাওয়া দরকার। যেতে ইচ্ছে করছে না। টেলিফোন ছাড়া তার খুব যে অসুবিধে হচ্ছে তাও না, বরং একরকম আরামই অনুভব করছে। টেলিফোনে আবার কু কু শব্দ হলো। আপনা আপনি ঠিক হয়ে গেল নাকি? এদেশে সবই সম্ভব। যে নিয়মিত বিল দিয়ে যায় তার লাইন কাটা যায়, আর তার মতো ডিফল্টারদের কাটা লাইন আপনা আপনি মেরামত হয়ে যায়। মঞ্জুর রিসিভার তুলে কোমল গলায় বলল, হ্যালো হ্যালো। ওপাশ থেকে ৮-৯ বছর বয়সী বালকের গলা শোনা গেল। হ্যালো, বড় চাচ্চু? আমি বড় চাচ্চু না খোকা। তুমি কেমন আছো? আমি ভালো। আপনি কে? আমার নাম মঞ্জুর। মঞ্জুর চাচ্চু? তাও বলতে পারো। তুমি স্কুলে যাওনি? হুম। কেন বলো তো? আমার জ্বর। বলো কি, একটু আগে তো বললে তুমি ভালো। ছেলেটা হকচকিয়ে গেল। ভুল ধরিয়ে দিলে ছোটরা অসম্ভব লজ্জা পায়। নাম কি তোমার খোকা? ইমরুল। ইমরুল? সর্বনাশ, তুমি যখন একটু বড় হবে সবাই তোমাকে কি বলে খ্যাপাবে জানো?
সবাই বলবে ভীমরুল। ভীমরুল কি? ভীমরুল কি বলার আগেই টেলিফোন ঠান্ডা হয়ে গেল। একেবারেই ঠান্ডা। শোঁ শোঁ পি পি, কোনো আওয়াজ নেই। টেলিফোনটা ঠিক থাকলে মীরাকে টেলিফোন করে জিজ্ঞেস করা যেত, কৌটোর গায়ে সমুদ্র লেখা কেন? উত্তরে মীরা তার স্বভাব মতো বলতো, তুমি আন্দাজ করো তো কেন? আমি পারছি না। তবু চেষ্টা করো, তোমাকে 7 দিন সময় দিলাম। আধুনিক জগতের সপ্তম আশ্চর্যের মধ্যে আছে রেডিও, টেলিভিশন, টেলিফোন। অষ্টম আশ্চর্য মঞ্জুরের মতে তার সঙ্গে মীরার বিয়ে, যাকে বলে হুলস্থুল বিবাহ। মীরার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মনসুর উদ্দিন 1000 লোককে দাওয়াত করেছিলেন। দাওয়াতি লোকজনদের মধ্যে 3 জন মন্ত্রী ছিলেন। ফ্ল্যাগ দেয়া গাড়ি করে এসেছিলেন। তারা কিছুই খেলেন না। তাদের মধ্যে মাত্র একজন মঞ্জুরের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, হ্যালো ইয়াংম্যান, বেস্ট অফ ইউর লাক। বাসর হলো মীরার বড় ভাইয়ের বাসায়। বিছানার উপর বেলি ফুলের যে চাদর বেছানো, তার দামই নাকি 2000 টাকা। মীরা বাসর রাতে প্রথম যে কথাটি বলল তা হলো, এই বিছানার বিশেষত্ব কি বলো তো? মঞ্জুর কিছু বলতে পারল না। কি বলতে পারলে না? এটা হচ্ছে ওয়াটার বেড, বাংলা জল তোষক বলতে পারো। এখানে ঘুমুলে মনে হবে পানির মধ্যে ঘুমিয়ে আছো। বলো কি? হ্যাঁ, ভাইয়া আমেরিকা থেকে আনিয়েছে। সে খুব শৌখিন। বেচারা নিজে অবশ্যই এই বিছানায় ঘুমোতে পারে না, ওর পিঠে ব্যথা হয়। ডাক্তার নরম বিছানায় শোয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, বেচারা ঘুমায় মেঝেতে পাটি পেতে। বাধ্য হয়ে ভাবিকেও তাই করতে হয়। একেই বলে পোয়েটিক জাস্টিস। আচ্ছা, তুমি এমন মুখ ভোঁতা করে বসে আছো কেন? কথা বলো। কি কথা বলবো? কি কথা বলবে সেটাও আমাকে বলে দিতে হবে? ইন্টারেস্টিং কোনো কথা বলো। বাসর রাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে। কাজেই কথাগুলি খুব সুন্দর হওয়া উচিত। মঞ্জুর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের বাথরুমটা কোন দিকে? মীরা হেসে ফেলে বলল, তোমার প্রথম কথা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয় কথাটা কি? ফুলের গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুলগুলিকে অন্য কোথাও রাখা যায় না? না। আর কিছু বলবে? ইন্টারেস্টিং আর তো কিছুই মনে আসছে না। তুমি বলো, আমি শুনি। বলতে বলতে মঞ্জুর হাই তুলল। মীরা বলল, তোমার ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, গত 2 রাত 1 ফোঁটাও ঘুম হয়নি। আমার ছোট্ট বাসা, আত্মীয় স্বজনে গিজগিজ করছে। শোবো কি, দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাই না। খুব বেশি ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। বাসর রাতে যে বকবক করতেই হবে এমন কোনো কথা নেই। মশারি ফেলবে না? দরজা জানালায় নেট লাগানো, মশা আসবে না। তাছাড়া ঘরে ফুল থাকলে মশা আসে না। ফুলের গন্ধ মশারা সহ্য করতে পারে না। তাই নাকি? জানতাম না তো। ঘুম পেলে শুয়ে পড়ো। মঞ্জুর শুয়ে পড়ল। এক ঘুমে রাত কাভার। মঞ্জুরের ধারণা সবচেয়ে আরামের ঘুম সে ঘুমিয়েছে বাসর রাতে। ক্যাফে লবঙ্গে চা খেতে খেতে মঞ্জুর আজ সারাদিন কি কি করবে ঠিক করে ফেলল। তার ভিজিটিং কার্ডের উল্টো পিঠে 1-2 করে লিখল। অফিস সকাল 10টা। বড় মামার সঙ্গে কথাবার্তা এবং তার অফিসে দুপুরে খাওয়া। খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা। ইদ্রিসের সঙ্গে ঝগড়া। সন্ধ্যায় তাকে বাসায় ধরতে হবে। মীরার সঙ্গে টেলিফোনে কথা। রাত 10টার পর। এই জাতীয় একটা লিস্ট মঞ্জুর প্রতিদিন ভোরেই করে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, লিস্ট অনুযায়ী কোনো কাজই শেষ পর্যন্ত হয় না। তবু লিস্টটা করলে মনে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। লিস্টের 5 নম্বরে মীরার সঙ্গে কথা বলা। রাত 10টার পরে তাকে সব সময় পাওয়া যায় না। 11টার পর হলে মোটামুটি নিশ্চিত যে পাওয়া যাবে। শীতের রাতে 11টার পর টেলিফোন জোগাড় করাই এক সমস্যা। সব দোকানপাট বন্ধ। বাড়িওয়ালার বাসা থেকে করা যায়, তবে তার জন্য বাড়ির ভাড়া ক্লিয়ার করা দরকার। আজ রাতে বাড়ি ভাড়া নিয়ে যদি যাওয়া যায়, তাহলে উঠে আসার সময় হঠাৎ মনে পড়ছে এমন ভঙ্গিতে বলা যেতে পারে, ভাই সাহেব, আপনার টেলিফোনটা ঠিক আছে? ওনার টেলিফোন অবশ্য বেশিরভাগ সময়ই খারাপ থাকে। নিজেই খারাপ করে রাখে কিনা কে জানে। তার চেয়ে এখন চলে গেলে কেমন হয়? মীরাকে ভোরবেলার দিকে সব সময় পাওয়া যায়।
মঞ্জুর ভিজিটিং কার্ড বের করে 5 নম্বর আইটেমে টিক চিহ্ন দিল। মীরা সহজ স্বরে বলল, তুমি এত ভোরে? মঞ্জুর বলল, ভোর কোথায়, 8:40 বাজে। কোন কাজে এসেছো? ভাবলাম সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি নিয়ে তোমার সঙ্গে আলাপ করি। মীরা তীক্ষ্ণ গলায় বলল, টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে? ঠাট্টা করছো নাকি? তোমার কাছে আমি কি কিছু চাচ্ছি? তোমার এমন কোনো রাজত্ব নেই অর্ধেক আমাকে দিয়ে দেবে। তা ঠিক, তবু আইনের কিছু ব্যাপার স্যাপার তো আছে। তার জন্য তো গত মাসের 27 তারিখে ভাইয়া সুপ্রিম কোর্টের লয়ার এম জামানকে ঘরে বসিয়ে রেখেছিলেন। তোমার আসার কথা ছিল, তুমি আসোনি। সেটা আমি এক্সপ্লেন করেছি। হঠাৎ জরুরি কাজ পড়ে গেল। কি তোমার অফিস আর কি তোমার জরুরি কাজ? একটা কথা পরিষ্কার করে বলো তো, সেপারেশনে তোমার কি ইচ্ছে নেই? আরে কি বলে, ইচ্ছে থাকবে না কেন? দুজন মিলেই তো ঠিক করলাম। চা খাওয়াতে পারো? মীরা চা আনতে উঠে গেল। তাকে আজ অপূর্ব দেখাচ্ছে। বিয়ের সময় এতটা সুন্দর ছিল না। আলাদা হবার পর থেকে সুন্দর হতে শুরু করেছে। খানিকটা রোগাও হয়েছে। রোগার জন্যই লম্বা লম্বা লাগছে নাকি? চেহারায় চাপা আনন্দের আভা। পরিষ্কার বোঝা যাচ্ছে মীরা এখন সুখে আছে। সমস্ত চেহারায় মায়াবতী মায়াবতী ভাব। নীল শাড়ির জন্যও হতে পারে। ধবধবে সাদা ব্লাউজের সঙ্গে নীল শাড়ি পরলে মেয়েদের মধ্যে একটা আকাশ আকাশ ভাব চলে আসে। শাড়িটা আকাশ, ব্লাউজ হলো পূর্ণিমার চাঁদ। উপমা নিখুঁত হলো না। রাতের আকাশ নীল হয় না, হয় কৃষ্ণবর্ণ। নাও চা নাও। চায়ের সঙ্গে আর কিছু দেব? না। নাস্তা খেয়ে এসেছো? হুম। এক অক্ষরে জবাব দিচ্ছ কেন? আমরা আলাদা থাকছি বলে কথা বলা যাবে না তা তো নয়। কি কথা ছিল? সেপারেশনের পরে আমাদের যদি পথে ঘাটে দেখা হয় তাহলে আমরা সিভিলাইজড মানুষের মতো বিহেভ করব। তা অবশ্যই করব। এক ধরনের সাধারণ বন্ধুত্ব আমাদের মধ্যে থাকবে। তুমি চা খাচ্ছ না কেন? চিনি বেশি হয়েছে? না, চিনি ঠিক আছে। তোমাকে অসুস্থ অসুস্থ লাগছে। তোমার শরীরে অসুখ অসুখ গন্ধ। মঞ্জুর কিছু না বলে পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটের কড়া ধোঁয়ায় অসুখ অসুখ গন্ধটা যদি তাড়ানো যায়। মীরার ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও প্রবল। যখন অসুখ অসুখ গন্ধ বলছে তখন বুঝতে হবে ঠিকই বলছে। কথার জবাব দিচ্ছ না কেন? অসুখ নাকি? আরে না, অসুখ। বিনা পেস্টে দাঁত মেজেছি। গন্ধ যা পাচ্ছ আমার মনে হয় মুখ থেকেই পাচ্ছ। মুখের গন্ধ আমি চিনি। তোমার গা থেকে জ্বর জ্বর গন্ধ আসছে। সিগারেটও মনে হয় প্রচুর খাচ্ছ। হেভি টেনশনে থাকি। সিগারেটের ধোঁয়ার উপর দিয়ে টেনশনটা পার করার চেষ্টা করি। কিসের এত টেনশন? আছে অনেক। আচ্ছা, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি। ধরো একজন লোকের খুব নিকট আত্মীয় কেউ মারা গেছে। তাকে সান্ত্বনা দিতে হবে। কি বলে সান্ত্বনা দিব? কে মারা গেছে? কে মারা গেছে সেটা জরুরি না। কি কথা বললে সে সান্ত্বনা পাবে সেটা বলো। কোনো কথাতেই সে সান্ত্বনা পাবে না। তুমি যদি তার গায়ে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকো তাহলে খানিকটা সান্ত্বনা পেতে পারে। মঞ্জুর উঠে দাঁড়ালো। মীরা সঙ্গে সঙ্গে উঠল না, বসে রইল। মঞ্জুর বলল, আজ উঠি। মীরা বলল, তুমি না টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আলাপ করতে এসেছিলে, এখন চলে যাচ্ছ যে? আরেকদিন আলাপ করব। অফিসের সময় হয়ে গেল। এ মাসের 20 তারিখে কি তুমি আসতে পারবে? 20 তারিখ বুধবার, সন্ধ্যা 7টার পর। পারবে আসতে? পারবো। তাহলে ওই দিন জামান সাহেবকে আসতে বলবো। জামান সাহেবটা কে? এরই মধ্যে ভুলে গেলে? লয়ার? ও আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবো। অফিসে গিয়েই ডায়েরিতে লিখে রাখবো। এবার আর ভুল হবে না। তবু সেফ সাইডে থাকার জন্য তুমি বুধবার সকালে একটা টেলিফোন করে দিও। পারবে না? টেলিফোন নাম্বার মনে আছে? আছে। মঞ্জুর বসার ঘর থেকে বেরোবার সময় দরজার চৌকাঠে একটা ধাক্কা খেলো। এটা খুবই আশ্চর্যের ব্যাপার, এবারের বসার ঘর থেকে বেরোবার সময় প্রতিবার চৌকাঠে ধাক্কা খায়। এর কারণটা কি জানেন? এই ঘর তাকে পছন্দ করে না, নাকি দরজা তাকে পছন্দ করে না? এই জগতে জড়বস্তুর কি পছন্দ অপছন্দ আছে? রাস্তায় নেমে মঞ্জুরের মনে হলো
আসল জিনিসটাই মীরাকে জিজ্ঞেস করা হয়নি। কৌটার গায়ে সমুদ্র লেখা কেন? আবার কি ফিরে যাবে? না, থাক। দিলকুশা এলাকায় মঞ্জুরের অফিস, 11 তলার 6টি কামরা, ফ্লোর স্পেস 8,000 স্কোয়ার ফিট। অফিসের নাম 3P কনস্ট্রাকশন। কোম্পানির মালিক নুরুল আফসার, মঞ্জুরের স্কুল জীবনের বন্ধু। মিডা কাঁচামরিচ। ছোটবেলাতেই লক্ষ্য করা গেছে নুরুল আফসার চট করে রেগে যায়, তবে রেগে গেলেও অতি মিষ্টি ব্যবহার করে। মিডা কাঁচামরিচ নামকরণের এই হলো রহস্য। ইন্টারমিডিয়েট পাশ করার পর মঞ্জুর ভর্তি হলো জগন্নাথ কলেজে। নুরুল আফসার চলে গেলে আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ লিটারেচার পড়াতে। সায়েন্স পড়তে তার নাকি মোটে ভালো লাগছে না। ক্রিয়েটিভ লিটারেচারের ক্লাসগুলি তার খুবই পছন্দ হলো। প্রথম সেমিস্টারে খুব খেটে খুঁটে সে একটা অ্যাসাইনমেন্টও জমা দিল। অ্যাসাইনমেন্টটা হচ্ছে 3,000 শব্দে সেন্ট জোসেফ সেমিটিয়ারির একটি বর্ণনা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন 5 পর কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ক্লার্ক ব্লেস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, তোমার রচনা খুব আগ্রহ নিয়ে পড়লাম। ইটস ইন্টারেস্টিং। তোমার পছন্দ হয়েছে? ইন আ ওয়ে হয়েছে। তুমি নিখুঁত বর্ণনা দিয়েছ। মোট কটি কবর আছে লিখেছ, কে কবে মারা গেছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছ, কবরখানা দৈর্ঘ্য প্রস্থে কত তা দিয়েছ, যাকে বলা যায় পারফেক্ট ফটোগ্রাফিক ডেসক্রিপশন। থ্যাংক ইউ। কিন্তু সমস্যা কি জানো? এই রচনা প্রমাণ করছে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। আমি তোমাকে উপদেশ দেব অন্য কিছু পড়তে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং। তোমার ধারণা ইঞ্জিনিয়ারদের ক্রিয়েটিভিটি প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাদের যতটুকু ক্রিয়েটিভিটি প্রয়োজন তোমার তা আছে। নুরুল আফসার 6 বছর আমেরিকায় কাটিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, আমেরিকান স্ত্রী পলিন এবং 2 যমজ কন্যা পেত্রিসিয়া ও পেরিনিয়াকে নিয়ে দেশে ফিরল। চাকরির চেষ্টা করলো বেশ কিছুদিন, লাভ হলো না। শেষ চেষ্টা হিসেবে খুলল কনস্ট্রাকশন কোম্পানি। স্ত্রী এবং 2 কন্যার আদ্যক্ষর নিয়ে কোম্পানির নাম হলো 3P। মঞ্জুর জন্মলগ্ন থেকে এই কোম্পানির সঙ্গে আছে। নুরুল আফসার শুরুতে বলেছিলেন, বেতন দিতে পারবো না, পেটে ভাতে থাকবি, রাজি থাকলে আয়। যদি কোম্পানি দাঁড়িয়ে যায় তুই তোর শেয়ার পাবি। আমি তোকে ঠকাবো না, বিশ্বাস কর, ঠকাবো না। কোম্পানি বড় হয়েছে, ফুলে ফেঁপে একাকার। গত বছর 2 কোটি টাকার ব্যবসা করেছে, এবছর আরও করবে। অফিস শুরু হয়েছিল 3 জনকে নিয়ে, আজ সেখানে 111 জন কর্মচারী। মঞ্জুরের হাতে নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। চিঠিপত্রের যোগাযোগের ব্যাপারটা সে দেখে, পিআরও বলা যেতে পারে। প্রতি মাসে তার অ্যাকাউন্টে 8,000 টাকা জমা হয়। তার চাকরির শর্ত কি, দায়িত্ব কি, এই নিয়ে নুরুল আফসারের সঙ্গে তার কখনো কথা হয় না। অফিস ঘরের একেবারে শেষ প্রান্তে মঞ্জুরের ঘর। কামরাটা ছোট, তবে মেঝেতে কার্পেট বিছানো। দেয়ালে পালতোলা নৌকার একটি পেইন্টিং আছে। ঘরের এক প্রান্তে ডিভানের মতো আছে। ডিভানের পাশেই বুকশেলফে বেশ কিছু বাংলা বই, যার বেশিরভাগই কবিতা। তার কোনো কাব্যপ্রীতি নেই, কবিতার বইগুলি মীরা কিনে দিয়েছে। ডিভানে শুয়ে আজকাল সে মাঝে মাঝে এই বইগুলির পাতা উল্টায় এবং ভুরু কুঁচকে ভাবে, লোকজন কি সত্যি আগ্রহ করে কবিতা পড়ে? যদি পড়ে, তাহলে কেন পড়ে? মঞ্জুরের ঘরে গত 15 দিন ধরে বসছে জাহানারা। জাহানারা টাইপিস্ট হিসেবে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। বসার কোনো জায়গা নেই, এক এক সময় এক এক জায়গায় বসে। বড় সাহেব নুরুল আফসারের পাশে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে নতুন ঘর তার জন্য তৈরি করার কথা বলেছেন। যতদিন না হচ্ছে ততদিন জাহানারা মঞ্জুরের ঘরে বসবে, এই ঠিক হয়েছে। ব্যবস্থাটা মঞ্জুরের পছন্দ হয়নি। একটি অল্প বয়স্কা কুমারী মেয়ে ঘরে থাকলে এক ধরনের অস্বস্তি লেগেই থাকে, সহজ হওয়া যায় না। ডিভানে গা এলিয়ে কবিতার বইয়ের পাতা উল্টানো সম্ভব না। তার চেয়েও বড় কথা, মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। মুখে কিছু বলে না, তবে মঞ্জুর লক্ষ্য করেছে সিগারেট ধরালে জাহানারা অস্বস্তি বোধ করতে থাকে। মঞ্জুর ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি খবর জাহানারা? জি স্যার, খবর ভালো। মুখ এত গম্ভীর কেন? জাহানারা হাসল। সে এখনো দাঁড়িয়ে, বসতে না বলা পর্যন্ত সে বসবে না। বসো, দাঁড়িয়ে আছো কেন? তোমার ঘর আজ তৈরি হয়ে যাবার কথা না? ঘর তৈরি হয়ে গেছে স্যার। তাহলে আর এখানে কেন? নতুন ঘরে যাও, গৃহপ্রবেশ হয়ে যাক। আপনাকে বলে তারপর যাব, এজন্য বসে আছি। ভেরি গুড। বড় সাহেব কি এসেছেন নাকি?
জি না স্যার, উনি আজ আসবেন না, চিটাগাং যাবেন। জাহানারা হ্যান্ডব্যাগ খুলে মুখ বন্ধ খাম বের করলো, নিচু গলায় বলল, স্যার আপনার টাকাটা। বলতে বলতে জাহানারার চোখ মুখ লাল হয়ে গেল। মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটাও অতি রকমের লাজুক। এই ধরনের মেয়েদের কপালে দুঃখ আছে। এরা নিজেরাই সমস্যা তৈরি করে এবং অন্যের তৈরি সমস্যায় জড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি এত দ্রুত করার দরকার ছিল না। নিশ্চয়ই নানান ঝামেলা করে তাকে টাকা জোগাড় করতে হয়েছে। মঞ্জুর বলল, তোমার তো ব্যস্ত হবার কিছুই নেই, তুমি আরো পরে দিও। আর পুরো টাকাটা একসঙ্গে দেবারও দরকার নেই, তুমি মাসে মাসে কিছু কিছু করে দিও। জি আচ্ছা স্যার। আর শোনো, মাঝে মাঝে আমাদের সবাইকে টাকা পয়সা ধার করতে হয়, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের যে বড় সাহেব, তিনিও ব্যাংক থেকে 1 কোটি টাকা ধার নিয়েছেন। জাহানারা হেসে ফেলল। মঞ্জুর বলল, তুমি একটা কাজ করতে পারবে? অবশ্যই পারবো। কি কাজ স্যার? আমি এই মাসের বেতন তুলিনি, একটা চেক দিচ্ছি, ক্যাশিয়ার সাহেবকে বলো ভাঙিয়ে দিতে। জি আচ্ছা স্যার। আর বরুণ বাবুকে বলো আমাদের অফিসে একজন পিয়ন আছে, আব্দুল কুদ্দুস নাম, জেনারেল ফাইল দেখে তার ঠিকানাটা বের করে দিতে। ও আজ সকালে কিছু টাকার জন্য এসেছিল, দিতে পারিনি, ওর একটা বোন মারা গেছে। জাহানারা চলে গেল। মঞ্জুরের টেবিলে কোনো ফাইল নেই, অর্থাৎ কিছু করার নেই। মঞ্জুর 2 মাস ধরেই লক্ষ্য করছে তার টেবিলে কোনো ফাইল আসছে না। বড় সাহেব কি তার টেবিলে ফাইল না পাঠানোর কোনো নির্দেশ দিয়েছেন? এমন না যে অফিসে কোনো কাজকর্ম নেই, বরং উল্টো, কাজকর্মের চাপ অনেক বেশি, শুধু তার টেবিলেই কিছু নেই। এটা নিয়ে বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু নিজ থেকে কথা বলতে ইচ্ছে করছে না। শরীরে এক ধরনের আলস্য এসে গেছে। আগ বাড়িয়ে কিছু বলতেও ইচ্ছে করে না। যা হবার হবে এরকম একটা ভাব চলে এসেছে, এবং তা এসেছে খুব সম্ভব মীরার কারণে। মীরা চলে না গেলে হয়তো বা এই ধরনের আলস্য আসতোই না। মঞ্জুর মানিব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করলো। আজকের দিনে করণীয় কাজের 5টির মধ্যে 2টো করা হয়ে গেছে। অবশ্যই এর মধ্যে আরেকটি যুক্ত হয়েছে, কুদ্দুসকে টাকা দেয়া। কাউকে দিয়ে টাকা পাঠাতে হবে, নাকি নিজেই চলে যাবে? কুদ্দুসের গায়ে হাত রেখে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে চলে আসবে। সন্ধ্যার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত 3 নম্বর আইটেমটির ব্যবস্থা করা যাক। 3 নম্বর আইটেম হচ্ছে খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা। যেহেতু আগের 2টি চিঠি পাননি, মঞ্জুর কাগজ কলম নিয়ে বসলো। একটা দীর্ঘ চিঠি লেখার পরিকল্পনা নিয়ে বসা। হবে অবশ্য উল্টোটা। ছোট্ট চিঠি লেখা হবে, কয়েক লাইন লেখার পরই মনে হবে আর কিছু লেখার নেই। শ্রদ্ধেয় খালা, আমার সালাম জানবেন। আমি নিয়মিত আপনার চিঠি পাচ্ছি, মনে হয় আপনি আমার চিঠি পাচ্ছেন না। আমি ভালোই আছি বলা চলে, তবে যে কিডনিটি এখনো অবশিষ্ট আছে তাতে বোধহয় কিছু সমস্যা হচ্ছে। এটা আমার মন গড়াও হতে পারে, যেহেতু একটি মাত্র কিডনি অবশিষ্ট, সেহেতু কিছু হলেই মনে হয় কিডনি বুঝি গেল। আপনি শুধু শুধু চিন্তা করবেন না, আপনার আবার অকারণ চিন্তা করার অভ্যাস। খালুজানকে আমার সালাম দিবেন। ইতি আপনার মঞ্জু। চিঠি ছোট হবে আগেই বোঝা গিয়েছিল, এতটা ছোট হবে তা বোঝা যায়নি। পুরো পাতাটা খালি খালি লাগছে। পুনশ্চ দিয়ে আরো কয়েকটা লাইন না ঢুকালেই নয়। কি লেখা যায় সেটাই সমস্যা। পুনশ্চ ঢাকায় এবার অসম্ভব শীত পড়েছে। আপনাদের এদিকে শীত কেমন? নিতু কেমন আছে? তার পরীক্ষা কেমন হচ্ছে? নিতুকে একটা আলাদা চিঠি দেওয়া উচিত ছিল। বেচারা প্রতি সপ্তাহে একটি চিঠি দেয়, কখনো সেই সব চিঠির জবাব দেওয়া হয় না। তাতে নিতুর উৎসাহে কখনো ভাটা পড়ে না। শিশুদের মধ্যে কিছু মজার ব্যাপার আছে, তারা প্রতিদান আশা করে কিছু করে না, কখনোই না। বড়রাই সবসময় প্রতিদান চায়। মঞ্জুরের ঘরের টেলিফোন বাজছে। এই টেলিফোন সেটে কোনো গন্ডগোল আছে। তীক্ষ্ণ শব্দ হয়, মাথা ধরে যায়। হ্যালো মঞ্জুর, কেমন আছিস তুই? মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বড় সাহেবের গলা, একই সঙ্গে তার ছেলেবেলার বন্ধু এবং বস। টেলিফোনে নুরুল আফসারের গলা ইমরুল নামের ওই ছেলেটির গলার মতোই লাগছে। কেমন যেন অভিমান মেশানো। কিরে, কথা বলছিস না কেন? কেমন আছিস? ভালো। তোর বাসার টেলিফোন নষ্ট নাকি? কয়েকবার টেলিফোন করেছিলাম, ভো ভো শব্দ হয়। টেলিফোনটা ডেড হয়ে আছে। ঠিক করা? চারপাশে মৃত যন্ত্রপাতি নিয়ে বাস করার কোনো মানে হয়?
মানুষ মরে গেলে কিছু করা যায় না, যন্ত্রপাতি মরে গেলে তাদের বাঁচানো যায়। এই কথা বলার জন্যই টেলিফোন করেছিস নাকি আরো কিছু বলবি? হ্যাঁ, বলবো। মীরা নাকি তোকে ছেড়ে চলে গেছে? হুম। ব্যাপারটা ঘটলো কবে? এই ধর দিন 20 আমি তো কিছুই জানতাম না। আজ জালাল সাহেব আমাকে বললেন মীরার বড় ভাই, চিনতে পারছিস? হ্যাঁ, পারছি। তাকে খুব খুশি দেখলাম। তার সঙ্গে তোর কোনো গন্ডগোল ছিল নাকি? না। এত চমৎকার একটা মেয়ে ধরে রাখতে পারলি না তুই? তুই তো বিরাট গাধা। মীরাও তো আমাকে ধরে রাখতে পারলো না। তাকে কি মহিলা গাধা বলা যায় না? তোর সঙ্গে পরে কথা বলবো। গাড়ি হর্ন দিচ্ছে। নুরুল আফসার লাইন কেটে দিলেন। মীরার সঙ্গে মঞ্জুরের পরিচয় নুরুল আফসারের মাধ্যমে। মীরার বাবা মনসুর উদ্দিন নুরুল আফসারের আপন ফুপা। সেই মনসুর উদ্দিনের কাছে মঞ্জুর একটি চিঠি নিয়ে গিয়েছিল। ক্ষমতাবান মানুষেরা সঙ্গে সঙ্গে সাক্ষাৎ প্রার্থীকে সাক্ষাৎ দেন না। তিনি বলে পাঠালেন অপেক্ষা করতে। সে ঘণ্টাখানেক বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে রইল। তারপর বিরক্ত হয়ে বাড়ির সামনের বাগানে হাঁটতে লাগলো। মনসুর উদ্দিন সাহেব এই সময় বের হয়ে এলেন এবং কঠিন গলায় বললেন, এই যে ছেলে, তুমি কি মনে করে আমার ফ্লাওয়ার বেডের উপর হাঁটছ? কটা গাছ তুমি নষ্ট করেছো জানো? ফ্লাওয়ার বেড কাকে বলে সেটা জানো? তুমি কোথাকার মূর্খ? মঞ্জুর পুরোপুরি হতভম্ব হয়ে গেল। এ কি সমস্যা? কথা বলছো না কেন? তুমি কোথাকার মূর্খ সেটা জানতে চাই। স্পিক আউট লাউড। মীরা হইচই শুনে ঘর থেকে বের হয়ে এসে হাসি মুখে মঞ্জুরকে বলল, আপনি কাইন্ডলি আমার সঙ্গে আসুন তো, প্লিজ আসুন, প্লিজ। মীরা তাকে বারান্দার এক কোণায় নিয়ে নিচু গলায় বলল, বাবার ব্যবহারে আমি খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত। বাবার মাথা পুরোপুরি ঠিক না। বাবাকে প্রথম দেখছেন বলে এরকম মনে হচ্ছে। আপনাকে বাবা যেভাবে ধমক দিলেন, ফুলের গাছগুলোকেও তিনি ঠিক সেইভাবেই ধমকে দেন। মাঝে মাঝে কিছু কিছু গাছকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আশা করি বাবার মানসিকতা কিছুটা বুঝতে পারছেন। আপনি এখানে চুপ করে একটু বসুন, আমি চা নিয়ে আসছি। বাবা যদি কিছু বলেন কোনো উত্তর দেবেন না। তবে আমার মনে হয় না তিনি কিছু বলবেন। একবার রেগে যাবার পর ঘন্টা দুয়েক তিনি খুব ভালো থাকেন। মীরার কথা দেখা গেল সত্যি। কিছুক্ষণ পরেই মনসুর উদ্দিন বারান্দায় উঠে এলেন এবং কোমল গলায় বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আপনার পরিচয়? আপনাকে কি চা নাশতা কিছু দেয়া হয়েছে? কুদ্দুসের বাসা যাত্রাবাড়িতে। হাফ বিল্ডিং, পাকা মেঝে, উপরে টিন। বাঁশের বেড়া দিয়ে বাড়ি ঘেরা। বেড়ার আড়াল থেকে কলা গাছের নধর পাতা উকি দিচ্ছে। মঞ্জুর খানিকটা বিস্ময় নিয়েই দাঁড়িয়ে আছে। এটা কুদ্দুসের বাড়ি তা ঠিক বিশ্বাস হচ্ছে না। বেশ শ্রীমন্ত চেহারা। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। সব কেমন ঝিম মেরে আছে। তাই অবশ্যই থাকার কথা। মৃত্যুর প্রথম ধাক্কাটা কেটে গেলে সবাই বেশ দীর্ঘ সময়ের জন্য চুপ করে যায়। আবার কান্নাকাটি শুরু হয় দিন দুয়েক পরে। মঞ্জুর কড়া নাড়তেই বুড়ো মতো এক ভদ্রলোক বের হয়ে এলেন। এই প্রচণ্ড শীতেও তার গায়ে পাতলা জামা, তবে গলায় মাফলার আছে, পায়ে মোজা, চোখে চশমা, শিক্ষক শিক্ষক চেহারা। এটা কুদ্দুসের বাসা? জি। কুদ্দুস আছে বাসায়? না। আমি কুদ্দুসের জন্য কিছু টাকা নিয়ে এসেছিলাম। আমার কাছে দিতে পারেন, আমি তার পিতা। কত টাকা? 800 টাকা। কবর দিতে মোট কত খরচ হয়েছে? ভদ্রলোক হতভম্ব হয়ে বললেন, কিসের কবর? মঞ্জুর হকচকিয়ে গেল। সাবিহা নামের একটি মেয়ে মারা গেছে না এই বাড়িতে? সাবিহা আমার ছোট মেয়ের নাম। সে মারা গেছে 10 বছর আগে। আপনি কে? আমি তেমন কেউ না, নাম বললেও চিনবেন না। টাকাটা আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দিব। কুদ্দুসকে দিতে চাই, আমি অন্য এক সময় আসব। আমার কাছে দিতে না চাইলে অপেক্ষা করেন, কুদ্দুস 10টার মধ্যে আসে। চা খান? চায়ের অভ্যাস আছে? আরেকদিন এসে চা খেয়ে যাব। মঞ্জুর রাস্তায় নেমে এলো। তাড়াতাড়ি কোনো একটা রিকশায় উঠে হুড তুলে দিতে হবে। এখন কুদ্দুসের সঙ্গে দেখা না হওয়াই ভালো। জাঁকিয়ে শীত পড়েছে, অসম্ভব ঠান্ডা লাগছে। বুকে ঠান্ডা বসে না গেলেই হয়। ঘুমোবার আগে আয়নায় নিজেকে দেখার যে বাসনা সব তরুণীদের মনেই থাকে,
সে বাসনা মীরার ভেতরে অনুপস্থিত। এই কাজটি সে কখনো করে না। চুল বাঁধে হাঁটতে হাঁটতে। সেই সময় সে গুনগুন করে গানও গায়। সে কখনো গান শেখেনি, তবে দু একটা সহজ সুর ভালোই তুলতে পারে। আজ সে আয়নার সামনে বসে আছে। বিশাল আয়না, 1 ইঞ্চি পুরু বেলজিয়াম গ্লাস। সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। মনসুরুদ্দিন মেয়ের 16 নম্বর জন্মদিনে এই আয়না তাকে উপহার দিয়ে বলেছিলেন, রোজ একবার আয়নার সামনে দাঁড়াবি এবং নিজের সঙ্গে কথা বলবি। মীরা বিস্মিত হয়ে বলেছিল, কি কথা বলবো? নিজেকে প্রশ্ন করবি। নিজেকে প্রশ্ন করার জন্য আয়না লাগবে কেন? তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, তোর সঙ্গে কথা বলাই এক যন্ত্রণা। তুই আমার সামনে থেকে যা। মীরা হাসতে হাসতে বলল, জন্মদিনে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো। এটা কি ঠিক বাবা? এখনো সময় আছে, ধমক ফিরিয়ে নাও। ধমক ফিরিয়ে নেব কিভাবে? মুখে বলো ধমক ফিরিয়ে নিলাম, তাহলেই হলো। তাই করতে হলো তাকে। মীরা তার জন্মদিনের উপহার এই বিশাল আয়নার সামনে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেনি। আয়নার ছবিকে প্রশ্ন করার পুরো ব্যাপারটা তার কাছে সবসময় হাস্যকর মনে হয়েছে। আজ অবশ্য সে একটা প্রশ্ন করল। নিজের ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মীরা দেবী, আপনি কেমন আছেন? আয়নার মীরা দেবী সেই প্রশ্নের উত্তরে হেসে ফেলল। বলল, ভালোই। ভালোর পর ইকার লাগাচ্ছেন কেন? তার মানে এই যে আপনি বিশেষ ভালো নেই। আচ্ছা, ইকার তুলে দিলাম, আমি ভালো আছি। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো থাকলে গান গাচ্ছেন না কেন? আপনার মন খুব ভালো থাকলে আপনি উল্টোপাল্টা সুরে গান গেয়ে থাকেন। দেখি এখন একটা গান তো। মীরা গুনগুন করে গাইল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায় জীবন মরণ, সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়। গান 2 লাইনের বেশি এগুলো না। কাজের মেয়ে এসে বলল, বড় সাহেব আপনারা যাইতে কইছে। মীরা গান বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েকদিন থেকেই এই ভয় সে করছিল। না জানি কখন বাবা তাকে ডেকে পাঠান। সে 24 দিন ধরে এই বাড়িতে আছে। এই 24 দিনে বাবার সঙ্গে তেমন কোনো কথা হয়নি। মনে হচ্ছে আজ হবে। বাবার মাথা এখন ঠিক আছে, লজিক পরিষ্কার। তবে শুধু একদিকের লজিক, এক চক্ষু হরিণের মতো। সমস্যাটা সেখানেই। বাবা ডেকেছ? মনসুরুদ্দিন সাহেবের ঘরের বাতি নেভানো, 0 পাওয়ার নীল একটা বাল্ব জ্বলছে। সে আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি মশারির ভিতর কম্বল গায়ে দিয়ে বসে আছেন। তিনি খাটের পাশে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, মীরা বস। মীরা বসতে বসতে বলল, রাত 11টা বাজে, তোমার তো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগে আছো যে? ডাক্তার শুনলে খুব রাগ করবে। শুয়েছিলাম, ঘুম আসছিল না। ঘুমের ওষুধ খেয়েছ? হুম। এখন কতটুকু করে খাও? ফ্রিজিয়াম 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম? 10। মীরা আর কি বলবে ভেবে পেল না। সে নিজের ভেতর চাপা উদ্বেগ অনুভব করছে। মনসুরুদ্দিন বললেন, মীরা, তুই কি আমাকে কিছু বলতে চাস? না। বলতে চাইলে আমি শুনতে রাজি আছি, ভালো না লাগলেও শুনবো। আমার কিছু বলার নেই বাবা, তুমি ঘুমাও। বাইরের কিছু কথাবার্তা আমার কানে আসছে। শুনলাম মঞ্জুরকে ছেড়ে তুই চলে এসেছিস। সত্যি না মিথ্যা? সত্যি। কারণ কি? ওকে আমার আর পছন্দ হচ্ছিল না। পছন্দ না হবারই কথা, গোড়াতেই তা বোঝা উচিত ছিল। তখন বুঝতে পারিনি। অপছন্দটা হচ্ছে কেন? স্পেসিফিক্যালি কিছু বলার মতো না, ছোটখাটো ব্যাপার। ছোটখাটো ব্যাপারগুলিই আমি শুনতে চাই। মীরা চুপ করে রইল। সব কথা কি বাবার কাছে বলা যায়? বাবা কেন এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না? তিনি গম্ভীর স্বরে বললেন, কথা বলছিস না কেন? কি করে সে? হাঁ করে ঘুমায়? নাক ডাকে? শব্দ করে চা খায়? সবার সামনে ফোঁদ করে নাক ঝাড়ে? মীরা হেসে ফেলল। মনসুরুদ্দিন কড়া গলায় বললেন, হাসির কোনো ব্যাপার না। তুই পছন্দ করে আগ্রহ করে সবার মতামত অগ্রাহ্য করে একটা ছেলেকে বিয়ে করেছিস। এখন তাকে ছেড়ে এসেছিস। কি কারণে চলে এসেছিস তাও বলতে পারছিস না। অপছন্দ। কেন অপছন্দ?
মনের মিল হচ্ছে না বাবা। মনের মিলের সময় কি শেষ হয়ে গেছে? একটা মানুষকে বুঝতে সময় লাগে না? সেই সময় তুই দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। 3 বছর অনেক সময়। বাবা শোনো, সবকিছু তো আমি তোমার সঙ্গে আলাপ করতে পারি না। এইটুকু তোমাকে বলতে পারি যে আমার দিক থেকে চেষ্টার ত্রুটি করিনি। তার সঙ্গে থাকতে হলে আমাকে প্রচন্ড মানসিক কষ্টে থাকতে হবে। আমার পক্ষে তা সম্ভব না। সে আমাকে ভালোবাসতে জানে না। সে খানিকটা রোবটের মতো। আর তুই ভালোবাসার সমুদ্র নিয়ে বসে আছিস। এমন করে কথা বলছো কেন বাবা? কি অদ্ভুত কথা। ভালোবাসতে জানে না। দিনের মধ্যে সে যদি 100 বার বলে ভালোবাসি ভালোবাসি, তাহলে ভালোবাসা হয়ে গেল? আমি তোর মার সঙ্গে 22 বছর কাটিয়েছি। এই 22 বছরে আমি তোমাকে ভালোবাসি জাতীয় ন্যাকামি কথা বলেছি বলে তো মনে হয় না। মুখে না বললেও মনে মনে তো বলেছ। লক্ষবার বলেছ। মঞ্জুরের মুখেও এই কথা নেই, মনেও নেই। তুই মনের কথাও বুঝে ফেললি? তুই এখন তাহলে মনোবিশারদ? মনের কথা খুব সহজেই বোঝা যায় বাবা। যে মানুষটা আমাকে ভালোবাসে না, ভালোবাসার ক্ষমতাই যার নেই, তার সঙ্গে দিনের পর দিন আমি কাটাবো কি করে? ভালোবাসার ক্ষমতাই তার নেই? না। এই যে আমি তাকে ছেড়ে চলে এসেছি, তাতে তার বিন্দুমাত্র অসুবিধে হচ্ছে না, বা মন খারাপও হচ্ছে না। সে বেশ খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, অফিস করছে। আমি যদি এখন ফিরেও যাই, তার জীবনযাপন পদ্ধতির কোনো পরিবর্তন হবে না। সে খুশিও হবে না, অখুশিও হবে না। মনসুর উদ্দিন বিস্মিত হয়ে বললেন, তুই ফিরে যাবি না এরকম কোনো মতলব করেছিস নাকি? হ্যাঁ, করেছি। তুই আমার বাসা থেকে যা। ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে দেখলেই আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সেটা হতে দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় যদি এখন চলে যাস। ড্রাইভার তোকে জালালের বাসায় দিয়ে আসুক। ভাইয়ের সঙ্গে থাক, আমার সঙ্গে না। যাদের দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাদের আমি আমার আশেপাশে দেখতে চাই না। তুমি অকারণে এতটা রাখছো। মনসুর উদ্দিন ঘর কাঁপিয়ে হুঙ্কার দিলেন, গেট আউট! মীরা বের হয়ে এলো। রাতে কোথাও গেল না। ভোরবেলা জালাল উদ্দিনের বাড়িতে উপস্থিত হলো। এই বাড়িতে একটি ঘর সব সময় তার জন্য আছে। ঘরের নাম মীরা মহল। মীরা তার ভাই এবং ভাবির খুব ভক্ত। তাদের কোনো ছেলে মেয়ে নেই। মীরা অনেকটাই তাদের সন্তানের মতো। সুটকেস হাতে গাড়ি থেকে নেমেই ভাবির সঙ্গে দেখা হলো। মীরা বলল, কেমন আছো ভাবি? আমি মীরা মহলে কিছুদিন থাকতে এসেছি। মীরা মহলের চাবি তোমার কাছে না ভাইয়ার কাছে? খবরের কাগজে লিখেছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে যে এমন ঠান্ডা, কে জানতো। মীরা ফুল হাতা সোয়েটার পরেছে, সোয়েটারের উপর গরম শাল। তবুও শীত যাচ্ছে না। আজ বারান্দায় রোদও আসেনি। আকাশ শ্রাবণ মাসের মেঘলা আকাশের মতো। সব কিছু যেন ঝিম ধরে আছে। মীরার বড় ভাই জালাল উদ্দিন বারান্দায় মোড়ার উপর বসে আছেন। তার বয়স 45। এই বয়সে চুল টুল পাকিয়ে একদম বুড়ো হয়ে গেছেন। বুড়োদের মতো অমাবস্যা পূর্ণিমাতে বাতে কষ্ট পান। এইসব দিনে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করতে থাকে। আজ অমাবস্যা বা পূর্ণিমা কোনোটাই না, তবু তার পিঠে ব্যথা উঠেছে। ব্যথার কারণে বাইরে বের হননি। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে এসে পড়ার কথা। 25 মিনিট পার হয়েছে, ডাক্তার এখনো আসেনি। জালাল উদ্দিনের পায়ের কাছে কম্বল ভাঁজ করে বিছানো। তিনি প্রতি 5 মিনিট পর পর কম্বলে এসে চিত হয়ে শুচ্ছেন। ব্যথার তাতে কোনো হেরফের হচ্ছে না। তার মেজাজ অসম্ভব খারাপ। যাকেই দেখছেন তাকেই ধমক দিচ্ছেন। মীরা এর মধ্যে 2বার ধমক খেয়েছে। তৃতীয়বার ধমক খাওয়ার জন্যও প্রস্তুত হয়ে আছে। ভাইয়ের কাছে বকা খেতে তার তেমন খারাপ লাগে না। মীরা, শোন তো, হট ওয়াটার ব্যাগে পানি ভরে দিতে বলেছি 40 মিনিট আগে। পানি গরম করতে 40 মিনিট লাগে? মীরা সহজ গলায় বলল, পানি গরম হয়ে গেছে। হট ওয়াটার ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার গেছে আরেকটা কিনে আনতে। এখন একটা কিনতে গেছে? আগেরটা খুঁজে পাওয়া যাচ্ছে না? এই বাড়ির সবকটা মানুষ ইডিয়েট। শুধু শুধু চিল্লাচিল্লি করছো কেন? দরকারের সময় একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না, তাহলে বাড়িতে এতগুলি মানুষ থাকার প্রয়োজন কি?
চুপ করে শুয়ে থাকো তো ভাইয়া, আমি বরং পিঠে হাত বুলিয়ে দেই। খবরদার পিঠে হাত দিবি না, অসহ্য ব্যথা। কাত হয়ে শুয়ে দেখো আরাম হয় কিনা। তোর উপদেশ দেবার দরকার নেই, তুই ডাক্তার না। মীরাকে এই কথা বললেও তিনি কাত হয়ে শুলেন এবং সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল। ভাইয়া, ব্যথা কমেছে? একটু কম লাগছে। তাহলে এইভাবেই শুয়ে থাকো। কাত হয়ে কতক্ষণ শুয়ে থাকবো? তুই এমন পাগলের মতো কথা বলিস কেন? ব্যথা তো কমেছে, তবু এমন চেঁচামেচি করছো কেন? চা খাবে? চা দিতে বলবো? কাত হয়ে চা খাবো? মীরা হেসে ফেলল। মীরার হাসি দেখে জালালউদ্দিন নিজেও হেসে ফেললেন। যদিও খুব ভালো করে জানেন এখন হাসাটা ঠিক হচ্ছে না, রাগ ভাবটা ধরে রাখা উচিত। মীরাকে কিছু কঠিন কথা বলা প্রয়োজন। সমস্যা হলো পিঠের ব্যথা কমার সঙ্গে সঙ্গে রাগটাও দ্রুত কমে যাচ্ছে। মীরা, বলো কি বলবে? তোর ভাবি বলছিল তুই নাকি আলাদা বাসা ভাড়া করার কথা চিন্তা করছিস। ঠিকই বলেছে, ভাবির স্মৃতিশক্তি খুবই ভালো। সে পুরা কনভারসেশন দাড়ি কমা সহ রিপ্রোডিউস করতে পারে। তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। এখানে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই, তোমার এখানে আমি মহা সুখে আছি। 1,000 টাকা করে হাত খরচও পাচ্ছি। এই 1,000 টাকা দিয়ে তুই বাসা ভাড়া করে থাকবি? আমার নিজের কিছু টাকা আছে, 4-5 মাস ওই টাকায় চলবে। এর মধ্যে চাকরি বাকরি কিছু একটা জোগাড় করে নেব। চাকরি নিয়ে সবাই তোর জন্য বসে আছে। ভাইয়া শোনো, ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি আছে আমার, অনেকের সঙ্গে চেনা জানা আছে। আমার পক্ষে একটা চাকরি জোগাড় করা কোনো সমস্যা হবে না। তুমি নিজেও এটা ভালো করে জানো। তাছাড়া একজন রূপবতী ডিভোর্সিকে সাহায্য করার জন্যে সবাই খুব উৎসাহ বোধ করে। জালালউদ্দিন স্তম্ভিত হয়ে গেলেন। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বড় ভাইয়ের সঙ্গে এটা কি ধরনের কথাবার্তা? পিঠের ব্যথাটা চলেই গিয়েছিল, উল্টোপাল্টা কথার কারণেই বোধহয় আবার ফিরে আসছে। তুই নিজেকে বেশি চালাক মনে করিস। মীরা সহজ গলায় বলল, হ্যাঁ করি, এতে কোনো দোষ নেই। বোকারা নিজেদের চালাক মনে করলে দোষ, বুদ্ধিমানরা মনে করলে দোষ নেই। বুদ্ধির দোকান খুলে বসেছিস মনে হয়। রেগে যাচ্ছ কেন? আবার ব্যথা শুরু হয়েছে? এখন চিত হয়ে শুয়ে দেখো। এখন চিত হয়ে ঘুমোলে হয়তো ব্যথা করবে না। জালালউদ্দিন নিজের অজান্তেই চিত হয়ে শুলেন। না, ব্যথা লাগছে না। তার গলার স্বর থেকে রাগ ভাবটা এই কারণেই অনেকখানি কমে গেল। তবু কঠিন গলায় কথা বলার চেষ্টা করলেন। তোর কি ধারণা ফড়ফড় করে কথা বলা বুদ্ধিমানের লক্ষণ? না, এটা বোকার লক্ষণ। বোকারাই ফড়ফড় করে কথা বলে। বুদ্ধিমান লোকদের লক্ষ্য করলে দেখবে এরা কিছুক্ষণ কথা বলার পর চুপ করে অপেক্ষা করে, আবার কথা বলে, তারপর আবার অপেক্ষা। এই অপেক্ষার সময়টা তারা চিন্তা করে, অতি দ্রুত চিন্তা করে। আমার সম্পর্কে তোর কি ধারণা? আমি বোকা না বুদ্ধিমান? তুমি বোকাও না বুদ্ধিমানও না, মাঝামাঝি। তোর নিজের ক্ষুরধার বুদ্ধি। হুম। এই বুদ্ধির জন্য তোর জীবনটা কোথায় এসে থেমেছে দেখেছিস? হাতের কাছে এতগুলি ছেলে থাকতে বিয়ে করলি একটা অগাবগাকে। তা করেছি, তবে সে অগাবগা কিন্তু না। তাকে আমার পছন্দ হয়নি, ভবিষ্যতেও যে হবে না সেটা বুঝতে পেরেছি এবং খুব সম্মানজনকভাবে আলাদা হবার ব্যবস্থা করেছি। অধিকাংশ ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তুই আমার সামনে থেকে যা। যাচ্ছি। যাবার আগে একটা টেলিফোন করে দেখ ডাক্তারের কি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় তুমি যদি এখন একটা হট শাওয়ার নাও তাহলে আরাম হবে। হট শাওয়ারের চিকিৎসা ডাক্তারের কাছ থেকে শুনে তারপর করতে চাই। তোর ডাক্তারই তুই তোর নিজের জন্য রেখে দে। ডাক্তারকে টেলিফোন করার দরকার পড়ল না। গাড়ির হর্ন শোনা গেল। মীরা মঞ্জুরের অফিসে টেলিফোন করল। আজ মঙ্গলবার, বুধবারের কথা মনে করিয়ে দেয়া দরকার। হ্যালো বলতেই মঞ্জুরের গলা শোনা গেল। মঞ্জুর ভারী গলায় বলল, কে বলছেন? আমি আমি মীরা। ও আচ্ছা মীরা, কেমন আছো? ভালো আছি। আমি হ্যালো বললাম, তারপরও আমাকে চিনতে পারলে না? চিনব না কেন, চিনেছি। চিনেছ, তাহলে বললে কেন কে বলছেন? অভ্যাস, হ্যালো বলতেই কে বলছেন বলি তো। থাক, এত এক্সপ্লেনেশনের দরকার নেই। তোমাকে খুব জরুরি কারণে ফোন করেছি। মঞ্জুর উদ্বিগ্ন গলায় বলল, জরুরি ব্যাপারটা কি?
তুমি আন্দাজ করো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ মঙ্গলবার, তোমাকে বুধবারে আসতে বলেছিলাম। ও আচ্ছা, মনে আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট বইয়ে লিখে রেখেছি। তোমার আবার অ্যাপয়েন্টমেন্ট বুক আছে নাকি? ঠিক অ্যাপয়েন্টমেন্ট বুক না, ডেস্ক ক্যালেন্ডার। কাল সকালে পাতা উল্টাবো, সঙ্গে সঙ্গে চোখে পড়বে। দয়া করে এখনই উল্টাও। ডেস্ক ক্যালেন্ডারের পাতা তুমি কখনো উল্টাও না। আচ্ছা, উল্টালাম। কি লেখা পড়ে শোনাও তো। যা লেখা হুবহু তুমি তাই পড়বে। বেশি কিছু না, শুধু মীরা লিখে রেখেছি, নাম দেখলেই মনে পড়বে। আমি টেলিফোন করার আগে কি করছিলে? ডিভানে শুয়েছিলাম। শুয়েছিলে কেন? শরীর খারাপ নাকি? একটু খারাপ, কিডনি বিষয়ক জটিলতা। পরিষ্কার করে বলো, কিডনি বিষয়ক জটিলতা মানে? সবেধন নীলমণি যেটা আছে সেটাও নন কোঅপারেশন করছে। এটা কি তোমার নিজের ধারণা না ডাক্তারদের ধারণা? ডাক্তারদের। ভালো মতো চিকিৎসা করাও। করাচ্ছি। আচ্ছা, তাহলে বুধবারে তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা। তুমি ভালো তো? ভালো। মেয়েরা টেলিফোন নামিয়ে রাখলো। মঞ্জুরের সঙ্গে কথা বলার পর তার কিছুক্ষণের জন্য খারাপ লাগে। লজ্জা এবং অপরাধবোধের মিশ্র অনুভূতি হয়। নিজের উপর তার খানিকটা রাগও লাগে। শেষের দিকে মঞ্জুরের সঙ্গে সে বেশ খারাপ ব্যবহার করেছে। এতটা খারাপ ব্যবহার মঞ্জুরের প্রাপ্য ছিল না। তার চরিত্রে কিছু ইন্টারেস্টিং দিক অবশ্যই আছে, যেমন সে ভালো মানুষ। অসাধারণ কিছু না, সাধারণ ভালো মানুষদের একজন। শতকরা ৪৫ জন মানুষ এই পর্যায়ের। আজ বুধবার। জামান সাহেব এসে পড়েছেন। জালাল উদ্দিনের সঙ্গে চা খেতে খেতে মাথা দুলিয়ে গল্প করছেন। বিলেতের গল্প। বিলেতে ক্রিসমাসের সময় এক তরুণীকে রাস্তা পার করতে গিয়ে কি যে বিপদে পড়েছেন তার গল্প। বুঝলেন জালাল সাহেব, পকেট থেকে 60 পাউন্ড খসে গেল। আজ থেকে 15 বছর আগের ঘটনা। 15 বছর আগে 60 পাউন্ড মানে 60 ইন্টু 15, অর্থাৎ প্রায় 900 পাউন্ড। জালাল উদ্দিন হাসতে হাসতে ভেঙে পড়ছেন। মীরার হাসি পাচ্ছে না। হাসি পাওয়ার মতো কোনো গল্পও না। মাঝে মাঝে লোকজনদের অকারণেই হাসতে ইচ্ছে করে, তখন একটা উপলক্ষে হাসে। এখানেও তাই হচ্ছে। জামান সাহেব মীরার দিকে তাকিয়ে বললেন, আমাদের ক্লায়েন্ট তো এখনো আসছে না। মীরা বলল, এসে পড়বে। আমার অবশ্য কোনো তাড়া নেই, আরেক প্রস্থ চা হোক। জালাল উদ্দিন বললেন, অন্য কোনো পানীয় খাবেন? ভালো স্কচ আছে। ঝামেলা চুকে যাক, তারপর দেখা যাবে। স্কচের কথা একটা ঘটনা মনে পড়ল। আটলান্টিক সিটিতে একবার কি হয়েছিল শুনুন। একটা নাইট ক্লাবে গিয়েছি, অ্যালাদিনস ক্যাসেল। ওখানকার খাবারটা সস্তা এবং ভালো। ভাবলাম খেতে খেতে একটা শো দেখে ফেলি। একটা ড্রিঙ্ক নিয়ে বসেছি। অমনি প্রস্টিটিউট ধরনের এক তরুণী বলল, বাইরে অসম্ভব ঠান্ডা, তুমি কি আমাকে একটা ড্রিঙ্ক অফার করবে? আমি বললাম, অবশ্যই। তুমি ওয়েটারকে বলো কি খেতে চাও। মেয়েটি নিচু গলায় ওয়েটারকে কি যেন বলল। সে তৎক্ষণাৎ একটা গ্লাস এবং বোতল এনে টেবিলে রাখলো। মেয়েটা অতি দ্রুত বোতল শেষ করে আমাকে থ্যাঙ্কস দিয়ে চলে গেল। বিল দিতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল। $240 বিল। মেয়েটা নাকি $200 দামের ফরাসি শ্যাম্পেন চেয়েছিল, তাই তাকে দেয়া হয়েছে। হা হা হা। জালাল উদ্দিন ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মীরা ভেবে পেল না এর মধ্যে হাসির কি আছে। সব মানুষ এত বোকা কেন? পৃথিবীতে বুদ্ধিমান মানুষের সংখ্যা এত অল্প। কলিং বেলের শব্দ হচ্ছে। মীরা উঠে গিয়ে দরজা খুলে দিল। চাদর গায়ে মঞ্জুর দাঁড়িয়ে আছে, সঙ্গে কালো একটা ব্যাগ, তার চাদর ভেজা ভেজা। মীরা বলল, বৃষ্টি হচ্ছে নাকি? এবারের শীতকালটা অদ্ভুত। 2 দিন পর পরই বৃষ্টি। আমি কি দেরি করে ফেললাম? হ্যাঁ, দেরি করেছ। জামান সাহেব এসেছেন? 2 ঘন্টা আগে এসেছেন। সরি, ডাক্তারের কাছে গিয়ে এই যন্ত্রণার মধ্যে পড়লাম। স্লিপে লেখা 11, নিশ্চিন্ত হয়ে বসে আছি, আসলে লেখা 19। ডাক্তার কি বলল? বলেনি কিছু, টেস্ট ফেস্ট করতে দিয়েছে। এসো আমার সঙ্গে, তারা বারান্দায় বসেছেন। তোমার ব্যাগে কি? কিছু না, ব্যাগটা এখানে রেখে যাই। সঙ্গে থাক, অসুবিধা কিছু নেই। চাদর খুলে ফেলো। ভেজা চাদর গায়ে জড়িয়ে রাখার মানে কি? দাও, আমার কাছে দাও। জামান সাহেব মঞ্জুরের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। মঞ্জুর বিনীত ভঙ্গিতে বলল,
সরি, আপনার দেরি করিয়ে দিয়েছি। জামান সাহেব কিছু বললেন না। মঞ্জুরকে তার চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছেন মনে করতে পারছেন না। তিনি ইতস্তত করে বললেন, আপনাকে কি আমি আগে দেখেছি, বা আপনি কি আমাকে আগে দেখেছেন? মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে করতে পারছি না। আমার স্মৃতিশক্তি বিশেষ ভালো না। আমার যথেষ্টই ভালো, কিন্তু আমিও মনে করতে পারছি না, যদিও খুব চেনা চেনা লাগছে। জালালউদ্দিন চোখ বন্ধ করে বসে আছেন। তার চোখে মুখে সুস্পষ্ট বিরক্তি। তিনি বললেন, কাজের কথা শুরু করলে কেমন হয়? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। জামান সাহেব বললেন, কাজের কথা আর কি, দুজনের পুরোপুরি সম্মতিতেই ব্যাপারটা ঘটছে। আমি সব কাগজপত্র তৈরি করে এনেছি, কয়েকটা সই হলেই হবে। মঞ্জু সাহেব, আপনি বরং ডকুমেন্টগুলি পড়ুন। মঞ্জুর নরম গলায় বলল, পড়তে হবে না, কোথায় সই করব বলুন। দেখুন, ক্রস চিহ্ন দেয়া আছে, সই করবার সময় পুরো নাম লিখবেন। জি আচ্ছা। একবার আপনাকে কোর্টেও আসতে হবে, পারবেন না? পারবো। কবে? সোমবার ঠিক 11টায়। আপনি আমার চেম্বারে চলে আসুন, সেখান থেকে আপনাকে নিয়ে যাব। এই কার্ডটা রাখুন, এখানে ঠিকানা দেয়া আছে। মঞ্জুর হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। মীরা এলো তার পেছনে পেছনে, তবে সে কিছু বলল না। এই প্রথম সে ঘর থেকে বেরোবার সময় চৌকাঠে ধাক্কা খেল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, চাদরটা ফেলে আসায় মাথা ভিজে যাচ্ছে। জ্বরজারি না হলেই হয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করব। এছাড়াও হুমায়ুন আহমেদের একটি প্লেলিস্ট আছে আমার চ্যানেলে। যারা হুমায়ুন আহমেদের লেখা শুনতে চান তারা প্লেলিস্টটি শুনতে পারেন। অনেকগুলো উপন্যাস আছে সেখানে। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।